একদিকে একের পর এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক আর তার পাশাপাশি সামরিক প্রস্তুতি একেবারে তুঙ্গে। সেনাকে পূর্ণ স্বাধীনতা আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী। পেহেলগাঁও কাণ্ডে জবাব দিতে তৈরি ভারত। একেবারে ফুঁসছে গোটা দেশ। আর প্রস্তুতির পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযানও ক্রমাগত চলছে। নাগরিক সুরক্ষার জন্য মক ড্রিলের অ্যাডভাইজারি ইতিমধ্যেই জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামীকাল। তবে সরাসরি শুরুতেই একেবারে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে, গুলমার্গ থেকে সন্দীপ সরকার, অন্যদিকে কার্গিল থেকে সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই আমি চলে যাব গুলমার্গে। একেবারে ঘটনা ঘটেছিল 22 তারিখ সন্দীপ। তারপর থেকে আমরা দেখেছি যে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ একযোগে তল্লাশি চালিয়ে গিয়েছে জঙ্গিদের খোঁজে। এখনো পর্যন্ত প্রায় 2 সপ্তাহ পেরোলো, আজকে সেই দিন 2 সপ্তাহ পার হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত জঙ্গিদের হদিশ মেলেনি। নতুন করে কোথায় কোথায় তল্লাশির কাজ চলছে? দেখো, জঙ্গিদের সহযোগিতা কারা করেছিল, জঙ্গিদের সহযোগিতা কারা অন গ্রাউন্ড করেছিল, কারা তাদের পিছন থেকে মদত দিয়েছিল, সবটাই কিন্তু তদন্তের রাডারে রয়েছে। শ্রীনগর শহরে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে গতকাল রাতভর 13 জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এই 13 জায়গায় অভিযান যাদের বাড়িতে চালানো হয়েছে, এরা বেশিরভাগই তারা অতীতে বিভিন্ন ঘটনার সময় দেখা গিয়েছে, তদন্ত প্রক্রিয়ায় উঠে এসেছে যে তারা জঙ্গিদের মদত দিয়েছিল, তারা জঙ্গিদের সহযোগিতা করেছিল, বিভিন্ন সাপোর্ট দিয়েছিল, আশ্রয়, তাদের রসদ পৌঁছে দেওয়া, বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তাই তাদের নামে পুরনো এফআইআর রয়েছে সেই সমস্ত যুবক বা ব্যক্তিদের বিরুদ্ধে। এবার যাদের বিরুদ্ধে পুরনো এফআইআর রয়েছে, কারোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনে মামলা রুজু রয়েছে, কোনো ঘটনার তদন্ত এনআইএ করছে, কোনো ঘটনার তদন্ত জম্মু কাশ্মীর পুলিশ করছে, কোনো ঘটনা অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে, কারোর থেকে আগে অস্ত্র উদ্ধার হয়েছিল। এরকম পুরনো ট্র্যাক রেকর্ড রয়েছে, পুরনো অভিযোগ রয়েছে, এফআইআর রয়েছে, হয়তো জামিনে মুক্ত কিংবা ফেরার। সেই সমস্ত বাড়িগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশের তরফে। এখনো পর্যন্ত খুব কম করে হলেও 60টি বাড়িতে তল্লাশি চলেছে গত 2 সপ্তাহে। তার মধ্যে গতকাল রাতে নতুন করে 13 জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। মূলত যেটা জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে বলা হচ্ছে যে টেরোরিস্টদের হাইড আউট খুঁজে বার করা, কিভাবে তারা কোন রুটে আসছেন, কিভাবে তারা এখানে সহযোগিতা পাচ্ছেন এবং কিভাবে তারা তারপরে এই জায়গাতে গা ঢাকা দিয়ে বেরিয়ে যাচ্ছেন জায়গা ছেড়ে, এই রুট খুঁজে বার করার জন্যই কিন্তু তল্লাশি অভিযান চলছে। তাতে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কয়েক হাজার জায়গায় তল্লাশি অভিযান চলেছে। তারই একটা অঙ্গ হিসাবে গতকাল রাতভর জম্মু কাশ্মীরে 13 জায়গায় তল্লাশি অভিযান চালালো জম্মু কাশ্মীর পুলিশ। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি কার্গিল চলে যাব। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে। সুকান্ত, একের পর এক সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্ত বরাবর গুলি বর্ষণ হচ্ছে পাকিস্তানের দিক থেকে। একেবারে মুতোর জবাব ভারতবর্ষ দিচ্ছে, কিন্তু আজকে এই নিয়ে টানা 12 দিন সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবারও সীমান্তে। একেবারে দেখো, আজকে নিয়ে পাক্কা 2 সপ্তাহ হচ্ছে, অর্থাৎ একেবারে সে তার মধ্যে কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। এবং এমতো পরিস্থিতিতে আমরা জানি যে কাশ্মীরের যে সমস্ত বর্ডার এরিয়া রয়েছে বা এলওসি রয়েছে, সেখানে যেমন একদিকে সেনাবাহিনী মোতায়েন বাড়ানো হয়েছে, তার পাশাপাশি কিন্তু এনআইএ এবং জম্মু কাশ্মীর পুলিশ বা সিআরপিএফ এর তরফে যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে কিন্তু একই রকমভাবে সেখানে কিন্তু অপারেশন চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনও আসিফ ফৌজি, আবু তালা এবং আদিল হোসেন টোকার এদেরকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? ঠিক এই জায়গা থেকে দুটি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। একদিকে যেমন পার্বত্য অঞ্চলে বা স্থানীয় জায়গাতে খোঁজ খবর চালাচ্ছে বা তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা, তার পাশাপাশি কিন্তু এই গোটা বিষয়কে কেন্দ্র করে, পেহেলগাঁওকে কেন্দ্র করে এলওসি যে লাইন রয়েছে, লাইন অফ কন্ট্রোল, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই কার্গিলে, যে 26 বছর আগে 1999 সালে পাকিস্তানকে 75 দিনের মাথায় যে কটি সেক্টর তারা দখল করেছিল, টাইগার হিল, দ্রাস বা বাটালিক সেক্টর, প্রত্যেকটা জায়গা থেকে কার্যত নাস্তানাবুদ করেছিল পাকিস্তানি সেনাকে। সেই এলওসি কার্গিল, সেই কার্গিল শহরে আমরা এই মুহূর্তে রয়েছে। এই যে তুমি যে পাহাড় বা যে মাউন্টেন লাইন দেখতে পাচ্ছ, এই মাউন্টেন লাইনের পরেই কিন্তু রয়েছে এলওসি। যখন থেকে পেহেলগাম কাণ্ড হয়, কাশ্মীরের বারামুলা ডিভিশনে যে কটি এলওসি রয়েছে, উড়ি সেক্টর কিংবা কুপওয়ারা সেক্টর, তার পাশাপাশি কিন্তু এই এলওসি কার্গিল, সেখানেও একই রকমভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং এই যে লে শ্রীনগর যে হাইওয়ে, যেটা কার্যত একেবারে সোনমার্গ বা কাশ্মীর থেকে সরাসরি এলওসির দিকে চলে যাচ্ছে, সেখানেও কিন্তু সেই রাস্তাকে বা সেই সড়ককেও আলাদা করে নজরদারি বাড়ানো হয়েছে। তার কারণ 1999 সালে যখন তারা দ্রাস সেক্টর জঙ্গিদের তরফে যখন সেটাকে দখল করা হয়েছিল, তারা কিন্তু বারবার শেলিং করেছিল এই হাইওয়েকে
তাদেরকে ওড়ানোর জন্য। ফলত সেই হাইওয়ে যদি তারা উড়িয়ে দিত তাহলে সেনাবাহিনীর কাছে প্রপারলি রসদ যেত না। তাই আজকে যখন এই পেহেলগাম কাণ্ডকে ঘিরে ফের 26 বছর বাদে ভারত ও পাকিস্তান দুই দেশ একটা সংঘর্ষের পরিস্থিতি বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, অবশ্যই আলাদা নজর রাখা হচ্ছে। কিন্তু সেই কারগিলে 26 বছর আগে যেখানে রক্তক্ষয়ী সংগ্রাম করে বীর পরাক্রমে ভারতীয় সেনাবাহিনী পর্যদুস্ত করেছিল পাকিস্তানি সেনাকে, 527 জন আর্মি পার্সোনেল বা সেনা জওয়ান তারা কিন্তু নিজেদের প্রাণ খুইয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন। তাই আজকে ফের যখন পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে সমস্ত এলওসিতে নজরদারি বাড়ানো হচ্ছে, এই কারগিল সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। পাশাপাশি জানি রাখি এখানে যেমন এলওসি পাকিস্তানের সাথে রয়েছে, তার পাশাপাশি কিন্তু এলএসি চীনের সাথেও রয়েছে। ফলত সেখানেও আলাদা করে নজরদারি বাড়ানো হচ্ছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষের তরফে এই মুহূর্তে যে কূটনৈতিক অবস্থান নেওয়া হয়েছে যে পাকিস্তানের সাথে তারা যে যদি কোনো সংঘর্ষে জড়ায়, অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে তার সাথে কি কতটা কি হবে বর্ডার এরিয়াতে বা সীমান্ত এরিয়াতে, সে কারণে কিন্তু চীনের যে সীমান্ত সেখানেও একই রকমভাবে কিন্তু একেবারে বাহিনী বাড়ানো হয়েছে বা মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে কারগিল, এলওসি তারাও প্রস্তুত। 1999 সালের পর ফের আরও একবার এই পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যখন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, এলওসিতে কিন্তু একই রকমভাবে নিরাপত্তা এবং অবশ্যই সেনাবাহিনী মোতায়েন বা ডিপ্লয়মেন্ট অনেক বাড়ানো হয়েছে। একেবারে সুকান্ত, ধন্যবাদ। সন্দীপ, তোমাকেও ধন্যবাদ। 26 বছর পর ফের যুদ্ধের দামামা বেজে গিয়েছে। যদিও একেবারে এই পৃথিবীতে যদি স্বর্গ কোথাও থেকে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষে সেটা একেবারে কাশ্মীর। কিন্তু সেই কাশ্মীরে কি সত্যি রক্তগঙ্গা বইবে? প্রত্যাঘাতের হুঁশিয়ারি কিন্তু বারবার প্রধানমন্ত্রী যেমন দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তারাও দিয়েছেন। আমি আলোচনায় আসবো, তবে তার আগে একবার আপনাদের দেখিয়ে দেবো যে আগামীকালের যে প্রস্তুতি, ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি হয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি কি পদক্ষেপ করা হবে, এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই অ্যাডভাইজারি জারি করেছে। আচমকা যদি হামলা হয় তাহলে আত্মরক্ষা হবে কিভাবে, সাধারণ মানুষ এবং ছাত্রদের মক ড্রিল করানো হবে। যে কোনো মুহূর্তে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ বিশেষ কারখানাকে, সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লেজের প্রস্তুতি কিন্তু নেওয়া হবে। হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকা খালি করতে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে পাকিস্তানকে প্রত্যাঘাত কি সময়ের অপেক্ষা? রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইজারি, আগামীকাল সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দিল কেন্দ্র সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আমি আলোচনায় আসব প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়কে দিয়ে। আমি আলোচনা শুরু করব। একেবারে কেন্দ্রের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে অ্যাডভাইজারি দেওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে যে প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা। শুধুমাত্র একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে বা সামরিক যে মহড়ার প্রশিক্ষণ যেটা দেখানো হচ্ছে শুধু সেটাই এমনটা নয়। এবার আমাদেরও সতর্ক থাকার সময় এসেছে। নাগরিক হিসেবে, দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের কি কি করণীয়? দেখুন, এই যে অ্যাডভাইসারিটা দিয়েছে অল স্টেট কেস, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেটা দিয়েছে, এটা 7 তারিখে যে মক ড্রিল হবে এটার দায়িত্ব থাকবে সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। সুতরাং এটা হচ্ছে প্রিপেয়ার্ডনেস। আমাদের প্রিপেয়ার্ডনেসটা কতটা আছে, ইন কেস অফ এনি ইভেঞ্চুয়ালিটি আমরা কী করা উচিত, এর মধ্যে এসওপি আছে। এই এসওপিটাকে ফলো করার জন্যে এই মক ড্রিল। এই মক ড্রিলের 3টে উদ্দেশ্য। একটা হচ্ছে আমাদের প্রিপেয়ার্ডনেসটা টেস্ট করা, যে আমাদের প্রিপেয়ারনেসটা ঠিকমতো আছে কি না, এবং যেসব ইকুইপমেন্টস আমরা ইউজ করি সেগুলো ঠিকমতো আছে কি না। সেকেন্ড হচ্ছে রেসপন্স অফ দি পিপল অ্যান্ড কনসাসনেস অফ দি পিপল। জাতীয় বোধকে জাগ্রত করা হচ্ছে আলাদা উদ্দেশ্য, যে দি নেশন ইজ ইন ডেঞ্জার। এটা মনে রাখবেন যে এই সাইলেন্টটা যখন বাজে দ্যাট মিন ডেঞ্জার সাজেন, এবং তার এগেনস্টে কী রেসপন্স করবে, এই জন্য ন্যাশনালিজমটাকে, স্পিরিটটাকে তুলে দেওয়া। এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ লোককে সজাগ করে দেওয়া, পার্টিকুলারলি বর্ডারিং এরিয়া পিপল বা যেগুলো সেলিংয়ের মধ্যে যে সব এরিয়াগুলো থাকে সেই এরিয়ার লোকগুলোকে বেশি করে কনসালটেন্ট করে দেওয়া। এই মক ড্রিলটা আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলও দেখেছি, না বাংলাদেশ যুদ্ধের সময় আমরা দেখেছি যে কীভাবে আমরা করতে হয়, অ্যাকাউন্ট ড্রিলটা কীভাবে করতে হয়। সেই ড্রিলটাই 7 তারিখে হবে। কিন্তু এটা বুঝে রাখা দরকার যে আমরা এখন একটা অল আউট এফার্ট নিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সুতরাং কোনো জায়গায় আমরা কিছু ফাঁক ফোঁড় রাখছি না। ওয়েস্ট বেঙ্গল ইন পার্টিকুলারের জন্য আরেকটা আমি সতর্কবাদী দিতে চাই যে আমরা শুধু পিওকে বা পাক বর্ডার নিয়ে মেতে আছি তা নয়। আমাদের আরও দুটো বর্ডার রয়েছে, সেটা হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার অ্যান্ড ইন্দো নেপাল বর্ডার। ইন্দো বাংলাদেশ বর্ডারেও দেখেছি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা যোগাযোগ রয়েছে, এবং চায়না ইন পার্টিকুলার নেপালে 70% চায়নার ডমিনেশনে এখন নেপাল এসে গেছে। সুতরাং এই দুটো বর্ডারকেও আমাদের ইকুয়ালি সতর্ক থাকা দরকার। সুতরাং একদিকে যেমন
যেমন আর্মি এবং ডিফেন্স ফোর্স এবং আদার ফোর্সেস অ্যাক্টিভ হবে, সুতরাং জনগণকেও তার সতর্কতা যেগুলো এসওপি আছে, একটা পার্টিকুলার এসওপি, সেগুলো মেনে রাখার জন্যই এই মক ড্রিলটা তৈরি করা। বেশ, আগামীকাল এই মক ড্রিল হবে এবং রাজ্যগুলোকে ইতিমধ্যেই কিন্তু সেই অ্যাডভাইজারি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সন্দেহভাজন জঙ্গি থাকার খবর পেলে আধা সেনা কিভাবে প্রস্তুতি নেয়, কিভাবে তারা এগিয়ে যায় সীমান্তরক্ষী বাহিনী, দেখুন আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছেন। একদিকে সামরিক প্রস্তুতি, তার পাশাপাশি অবশ্যই দেখাতে হবে যে গতকাল আমরা যেভাবে দেখলাম যে ওয়াটার স্ট্রাইকের একটা ট্রেলার দেখিয়েছিল ভারত, যেখানে বাঁধ সাফাই করবে বলে বাগলিহারে জল বন্ধ করে দেওয়া হয়েছিল। সকাল থেকে চন্দ্রভাগার নদী খাত তাতে শুকনো হয়ে যায়, ভরা নদী খাতের গভীরতা কিছুক্ষণের মধ্যেই কমে একেবারে হাঁটু জল হয়ে যায়। চন্দ্রভাগা নদীর ওপর প্রবলভাবে নির্ভরশীল পাকিস্তানের শিয়ালকোট, যেখানে জল না পেলে শিয়ালকোটের কি অবস্থা হবে তা বুঝিয়ে দিল ভারতের এই ওয়াটার ট্যাকটিক্স। বাঁধ সাফাইয়ের পর যদিও ধীরে ধীরে জল ছাড়া শুরু হয়েছে, চন্দ্রভাগা নদীর জলস্তর আবারও বাড়তে শুরু করে। मेरे पीछे जो आप नदी देख रही हैं ये वही चिनाब नदी है और इसका वाटर फ्लो देखिए, और ये वाटर फ्लो सारा जो है ये पाकिस्तान जाता है। ये इसी नदी पर जो है वो भागलिया डैम बना है जो 2008 में कमीशन हुआ था। सबसे बड़ी दिक्कत जो थी वो ये थी कि इस नदी पर जो भागलिया डैम बना था उस डैम की डिसिल्टिंग प्रॉपरली नहीं हो पाती थी, क्योंकि इंडस वाटर ट्रीटी के चलते जब भी हमें डिसिल्टिंग करनी होती थी हमें पाकिस्तान से परमिशन लेनी पड़ती थी, और पाकिस्तान कभी भी पूरी डिसिल्टिंग की परमिशन नहीं देता था, जिसका नुकसान हमारी बिजली की जनरेशन पर पड़ता था और पाकिस्तान को इसका फायदा होता था। अब जबकि यह संधि पूरी तरह से रद्द हो चुकी है तो भारत ने आज एक ट्रेलर दिखा दिया है कि किस तरह भारत पाकिस्तान को पानी की बूंद बूंद के लिए तड़पा सकता है, बूंद बूंद के लिए प्यासा रख सकता है। तस्वीरें आप देखिए अखनूर सेक्टर की हैं और यहीं से ये नदी जो है परगवाल होते हुए पाकिस्तान जाती है। कुछ समय पहले तक ये नदी जो कि अब पानी से लबालब है, कुछ समय पहले तक ये नदी बिल्कुल सूख गई थी और लोग यहाँ जो है पैदल जा रहे थे। ये एक पाकिस्तान के लिए एक चेतावनी है, एक ट्रेलर है। ये आज भी पिक्चर अभी बाकी है कि अगर पाकिस्तान अगर नापाक हरकतों पे ऐसी चीजें करता रहेगा उसके लिए आने वाले समय में बहुत दिक्कत होगी। कितना मुश्किल है पाकिस्तान के लिए जी पाना या सरवाइव करना अगर इस नदी को रोका। देखिए ये चनाब दरिया जो है यहाँ से होते हुए परगवाल क्षेत्र से होते हुए सियालकोट, पाकिस्तान के सियालकोट क्षेत्र में जाता है। वहाँ पे उनके पास उन्होंने एक डैम बनाया, यहाँ पे वो बिजली का वो वहाँ पे वो प्रोडक्शन करते हैं और सिंचाई का वहाँ पे जो किसान है वहाँ पे सिंचाई करते हैं उस पानी से, और उसी पानी का उनको पीने का पानी वहाँ से वो अपने लिए वहाँ से निकालते हैं। और अगर ये पानी वहाँ पे नहीं पहुँचेगा पाकिस्तान में भुखमरी तो ऑलरेडी है ही थी और पानी के लिए बूंद बूंद के लिए वो भी तरसेगा। पाकिस्तान को इससे सबक लेना चाहिए कि भारत वो पहला भारत नहीं रहा जो कमज़ोर है। भारत अब खुद सक्षम है, जवाब देने में भी सक्षम है। ये तो अभी वाटर स्ट्राइक थी, इसके बाद भी और भी स्ट्राइकें जो है मोदी जी जरूर करेंगे पाकिस्तान के खिलाफ कार्यवाही, क्योंकि जिस तरह से कायरतापूर्ण हमले को पाकिस्तान ने अंजाम दिया है उसके बाद न केवल दिल्ली में बल्कि यहाँ जो चिनाब नदी के सटे हुए इलाके हैं यहाँ से भी आवाज आ रही है कि ये मात्र एक ट्रेलर था जो भारत ने दिखाया है, अभी पिक्चर बाकी है और पाकिस्तान को उसके किए की सजा जरूर दी जाएगी। कैमरा पर्सन पवन चौधरी के साथ अजय बाजपेयी, एबीपी न्यूज, जम्मू अखनूर। আমি জয় মল্লিকের কাছে এই জায়গায় যাব। জয়, একেবারে ভেবে চিন্তে ভারতবর্ষ এগোচ্ছে, প্রত্যেকটা ধাপ মেপে মেপে এগোচ্ছে সেটা বলা যায়। শুধুমাত্র যে সামরিকভাবে আমরা কতটা শক্তিশালী তা নয়, পাশাপাশি নাগরিক হিসাবে আমাদের কি দায়িত্ব এবার রয়েছে সেটাও কিন্তু সচেতন করে দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সমানে এই যে সীমান্তটাকে একটা অস্থির তৈরি করে রাখছে পাকিস্তান, এর কারণটা কি?
হ্যাঁ, একটু বলে দিই, সেটা হচ্ছে এখন যতই নাচানাচি করুক আর কোনো পথ নেই। একদিকে যেরকম বাগলিহার ড্যাম, সেখানকার জল বন্ধ করে একরকম কিন্তু ছোট্ট একটা ট্রেলার দেখিয়ে দিয়েছে। তাদের যে চাষ জমি সেখানে জল পাচ্ছে না, খাওয়ার জন্য যে জল পানীয় সেটা পাচ্ছে না। তো একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে হাতেও মারা হবে, পাতেও মারা হবে। এবং অন্যদিকে একটু বলে দিই, সেটা হচ্ছে যদি কোনোভাবে যুদ্ধের পরিস্থিতি হয়, আমরা আন্তর্জাতিক যদি পার্সপেক্টিভে দেখি, একদিকে আমেরিকা বলে দিয়েছে ভারতবর্ষের পাশে থাকবে, রাশিয়া বলে দিয়েছে ভারতবর্ষের পাশে থাকবে। লোকাল আর্মি যেখানে ইনভেস্টিগেশন করছে, সেখানে কিন্তু কারা কারা এদের সঙ্গে লিঙ্কড ছিল লোকালস, সেই ইনভেস্টিগেশনও চলছে। পুঞ্চে গতকাল রাতে হাইড আউট ধ্বংস করা হয়েছে এবং একের পর এক কিন্তু হাইড আউট ধ্বংস করা হচ্ছে। কমিউনিকেশন ডিভাইস পাওয়া গেছে, আইডি পাওয়া গেছে। এর সাথে সাথে 7ই মে মানে আগামীকাল একটা মক ড্রিলের ব্যবস্থা করা হচ্ছে। সেটা হচ্ছে সিভিল ডিফেন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে কি না এয়ার রেড সাইরেন যদি বাজলে কি করতে হবে, সাধারণ মানুষ কিভাবে সেটা রিয়্যাক্ট করতে হবে, সেটারও কিন্তু তার ট্রেনিং দেওয়ার প্রস্তুতি চলছে। এবং সেই জায়গায় ব্ল্যাকআউট যদি হয়ে যায়, কারণ জানেন রাতের বেলায় যদি কোথাও এয়ার স্ট্রাইকের প্ল্যান হয়, তাহলে তারা ওই আলো দেখে সেটা ট্র্যাক করে। তার জন্য যদি পুরো ব্ল্যাকআউট করে দেওয়া হয়, সেই জায়গাতেও একটা সিভিল মানে সাধারণ মানুষকে কিভাবে রিয়্যাক্ট করতে হবে সেটাও কিন্তু ড্রিল করা হচ্ছে। অন্যদিকে সাইবার অ্যাটাক পরস্পর কিন্তু ডিফেন্স সিস্টেমে, ডিফেন্স মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে হয়েছে, তারা পুরোপুরি সেটাকে আটকে দেওয়ার, একদম সেটাকে একেবারে সাফল্যের সঙ্গে আটকে দেওয়া সম্ভব হয়েছে। অবশ্যই এর পাশাপাশি আপনাদের দেখাবো যেখানে রাহুল গান্ধী গতকাল প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। একেবারে নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের রাজনীতিতে। স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ উৎক্ষেপণের পর সমুদ্রে ফের ভারতের শক্তি পরীক্ষা। ডিআরডিওর সঙ্গে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা করল নৌবাহিনী। অন্যদিকে পিএমওতে গিয়েছিলেন রাহুল গান্ধী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো তার। পাশাপাশি একেবারে শনিবার নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক, তারপর বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক এবং একেবারে প্রতিরক্ষা সচিবের সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে এই জায়গায় যাব। চন্দনদা, একেবারে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে জাতীয় সুরক্ষা, সেটাই দেশের থেকে বড় প্রশ্নের জায়গা এবং যেখানে প্রত্যাঘাত চাইছে শাসক বিরোধী দেশের প্রত্যেকটা নাগরিক। তাই একেবারে সমস্ত রাজনীতির বিভেদ মিলেমিশে এক হয়ে গিয়েছে, আর কোনো বিভেদ নেই। না, এখানে কোনো সন্দেহই নেই। দেখো, আমরা যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং ডাকি এবং সেখানে সর্বদলীয় বৈঠক ডাকবার প্রশ্নটা রাখা হয় এবং সেক্ষেত্রে আমরা ইউনিনিমাসলি সর্বসম্মতভাবে সরকারের পাশে ছিলাম, আছি এবং থাকব এই জাতীয়তাবাদের প্রশ্নে এবং এই জাতীয় সুরক্ষার প্রশ্নে। এবং খুব স্বাভাবিক অর্থে পাকিস্তান স্পন্সর যে টেরোরিজমটা হয়ে গেল পহেলগাঁওয়ে, সেখানে কোনো সন্দেহ নেই একটা ব্যাপক রকম পাকিস্তান বিরোধী যে শক্তি তৈরি হওয়ার প্রয়োজন আমাদের এই উপমহাদেশে, সেখানে কোনো সন্দেহ নেই। এই ধরনের ক্রাইসিসে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস অবশ্যই, শুধু তাই না, আমার মনে হয় ভারতের প্রায় সব কটা রাজনৈতিক দলই একইভাবে ওই প্রশ্নে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে আমরা এই লড়াইয়ের সরকারের পাশে আছি, এখানে কোনো সন্দেহ নেই। পাশাপাশিভাবে আমরা আরও কয়েকটি দিকে বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করছি। সেটা হলো শুধু সরকারের পাশে নয়, সরকারের স্ট্র্যাটেজি টিমেও, অর্থাৎ এটা শুধু সরকারি ঘটনা নয়, ভারত সরকারের নয়, এটা ভারতবর্ষের। অর্থাৎ ডিফেন্সের থেকে আরম্ভ করে যেসব প্যারামিলিটারি ফোর্সেস আছে, প্রত্যেকটা স্ট্র্যাটেজিক ভ্যালু দীর্ঘদিন কংগ্রেস শাসন করেছে এ দেশ এবং তার এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টাইজ আছে স্পেশালি মিলিটারি অপারেশনসের ক্ষেত্রে, সেটাকেও আমরা সর্বোত্তভাবে সাহায্য করতে প্রস্তুত সরকারকে। সুতরাং আগামী দিন কংগ্রেস সহ সব রাজনৈতিক দল যে সরকারের পাশে থাকবে এবং এই লড়াইয়ে সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে, নেতৃত্বের ভূমিকা নিতে হবে, কোনো সন্দেহ নেই। দেখুন, এর মধ্যে একটা আলোচনার বিষয়ে যে ইউনাইটেড নেশনসের চিফ অ্যান্টোনিও গুটেরেস তিনি বলেছেন দুটো দেশ যেন ম্যাক্সিমাম রেস্ট্রেন্ট করে। এর মধ্যে দেখুন কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মান্ধার, নওশেরা, সুন্দরবানি, আখনুরে কিন্তু ক্রমাগত কিন্তু গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান। কিন্তু ইউনাইটেড নেশনস এটাও বলেছেন যে এই ধরনের সিভিলিয়ানদের ওপরে এই যে আক্রমণ, সেটারও নিন্দা করেছেন। এখন আন্তর্জাতিক এই সংস্থাগুলির ইন্টারফিয়ারেন্সটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং অল আউট আক্রমণ হবে নাকি স্পেসিফিক কোনো জায়গার ওপর আক্রমণ হবে, কিভাবে আক্রমণ হবে, এই পুরো বিষয়টা কিন্তু এখনও সিদ্ধান্ত মনে হয়
নেওয়া হয়েছে কি হয়নি এটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা। কালকে যে মক ড্রিলটা হবে, মক ড্রিল একটা প্রস্তুতি, যদি যুদ্ধ হয় তাহলে সিভিলিয়ানদের কিভাবে কি অ্যাক্ট করতে হবে একদম। সেটা বিষয়, কিন্তু আক্রমণটা হওয়ার ক্ষেত্রে কতটা ভারতবর্ষ আক্রমণ করবে, যেটা চন্দনদা বললেন যে সকলে কেন্দ্রীয় সরকারের পক্ষে আছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে মিনিমাম মানে আমাদের যে কোনো আক্রমণে একটা প্রত্যাঘাত যখন আমরা করব তখন আমাদেরও চিন্তা করতে হবে আমাদেরও ক্ষয়ক্ষতির পরিমাণ, একদম। সেগুলো পরিমাপ করে সেগুলো মেজার্স করা হচ্ছে। এর সাথে ভারতবর্ষ সাথে একেবারেই ক্যালকুলেট করে এগোচ্ছে, একদম বলে ক্যালকুলেট মনে করে হচ্ছে। এগোচ্ছে। ভারতীয় সামরিক শক্তি প্রদর্শন যেমন হচ্ছে, তার পাশাপাশি বৈঠকগুলো হচ্ছে এবং প্রত্যেক মুহূর্তে কিন্তু মেপে মেপে এই প্রত্যাঘাত, অর্থাৎ যে আঘাত পেহেলগাঁওয়ে আমাদের ওপর নেমে এসেছে, ২৬ জন নাগরিককে আমাদের হারাতে হয়েছে, তার উত্তর কিন্তু ভারত দেবে। আমি আলোচনায় ফিরবো, আবারও আপনাদের ছবি দেখাবো কি ধরনের প্রস্তুতি চলছে, সঙ্গে থাকুন।